আচ্ছা, আপনারা কি জানেন যে অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে আমাদের সংবিধান আমাদের কি কি প্রোটেকশন দিয়েছে, রক্ষণ দিয়েছে? অথবা প্রাণ বা দৈহিক স্বাধীনতার ব্যাপারে আমাদের সংবিধান কি কি বলেছে? শিক্ষার অধিকারী বা আপনার কতটা রয়েছে? কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার বা আটক হলে তার প্রোটেকশন পাওয়া যায়? অথবা অথবা কিছু কিছু ক্ষেত্রে মানুষ এবং মানুষের ক্রয় বিক্রয় কি করা যায়? বা বলপূর্বক শ্রম করানোর ব্যাপারে আমাদের সংবিধান কি কি বলেছে? কারখানায় কি শিশু নিয়োগ করা যায়? এই ব্যাপারগুলো আমাদের সংবিধান এই সমস্ত বিষয় নিয়ে কি কি বলেছে, আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু রিভিশন করব। আজকে আর্টিকেল 20 যেটা বলা আছে, দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে রক্ষণ। কোনো কাজ করার জন্য অপরাধ হয়েছে বলে যদি অভিযোগ করা হয়, সেই কাজ করার সময় কোনো আইন লঙ্ঘন হয়েছে, যে আইনটা লঙ্ঘন হয়েছে, কোনো ব্যক্তি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হবেন না এবং অপরাধ করবার সময় বলবৎ আছে এই রকম আইন অনুযায়ী যে দণ্ড দেওয়া যেত, তার থেকে গুরুদণ্ড কাউকে দেওয়া যাবে না। অর্থাৎ কোনো একটি ব্যক্তি যে অপরাধ করেছে এবং সেই অপরাধের ব্যাপারে আইনে যে দণ্ডের কথা লেখা আছে, তার থেকে বেশি দণ্ড তাকে দেওয়া যাবে না। 20(2) কি বলা আছে? 20(2) বলা আছে, কোনো ব্যক্তি একই অপরাধের জন্য একাধিকবার অভিযুক্তও হবেন না, দণ্ডিতও হবেন না। অর্থাৎ এক ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার সাজা দেওয়া যাবে না বা তার বিরুদ্ধে অভিযোগও করা যাবে না। 3 নম্বরে কি বলা আছে? কোনো অপরাধে কোনো ব্যক্তির বিরুদ্ধে তার নিজের বিরুদ্ধে তাকে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। তাই তার নিজের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে বাধ্য তাকে করা যাবে না। এখন 21 নম্বর আর্টিকেলে কি বলেছে? 21 নম্বর আর্টিকেলে বলা আছে প্রাণ এবং দৈহিক স্বাধীনতা নিয়ে প্রোটেকশন যেটা দেওয়া আছে সেই ব্যাপারে বলা আছে, বিধি দ্বারা স্থাপিত প্রক্রিয়া অনুসারে ব্যতীত কোনো ব্যক্তি তার প্রাণ এবং দৈহিক স্বাধীনতা হইতে বঞ্চিত হইবেন না। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির, আমাদের আর্টিকেল 21 অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জীবনে বাঁচার স্বাধীনতা রয়েছে। জীবনের স্বাধীনতা প্রত্যেক ব্যক্তির রয়েছে। কিন্তু এখানে বলা আছে বিধি দ্বারা স্থাপিত প্রক্রিয়া অনুসারে ব্যতীত কোনো ব্যক্তি। অর্থাৎ মনে করুন কোনো ব্যক্তি এর হচ্ছে কোনো ব্যক্তি এরকম কোনো অপরাধ করেছে এবং অপরাধ করার পর তার ফাঁসি হয়েছে, তাহলে তার ফাঁসি হয়েছে এবং সরকার সেই ফাঁসিটাকে এক্সিকিউট করেছে এবং তার ফাঁসিটা হচ্ছে। এখন সে কি বলতে পারে যে আমার 21 নম্বর আর্টিকেলে আমার তো প্রাণের স্বাধীনতা বা দৈহিক স্বাধীনতার কথা বলা আছে, আমার 21 নম্বর আর্টিকেল হচ্ছে লঙ্ঘন করে সরকার আমাকে কি ফাঁসি দিতে পারে? এখানে ওই কারণে বলা আছে বিধি দ্বারা স্থাপিত প্রক্রিয়া অনুসারে ব্যতীত। অর্থাৎ আপনার প্রাণের অধিকার বা জীবনের অধিকার আপনার রয়েছে এবং সংবিধান আপনাকে দিয়েছে, কিন্তু যে ক্ষেত্রে কোনো আইন বলছে যে আপনার মরে যাওয়া উচিত, অর্থাৎ কোনো আইন অনুসারে যদি আপনার ফাঁসি হয়, অর্থাৎ কোনো জাজমেন্ট হয়েছে যেখানে আপনাকে ফাঁসি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তখন আর এই 21 নম্বর আর্টিকেল আপনার কিন্তু কোনো কাজ করবে না। অর্থাৎ বাঁচার অধিকার তখন আর আপনার থাকবে না। আচ্ছা, 21-ক কি বলছে? 21-ক বলছে শিক্ষার অধিকার। রাজ্য বিধি দ্বারা যেরূপ নির্ধারণ করবেন এরূপ প্রণালীতে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবেন। অর্থাৎ প্রত্যেক রাজ্য এবং কেন্দ্র তাদেরকে কি করতে হবে? প্রত্যেকটি শিশুর জন্য বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে 14 বছর বয়স পর্যন্ত। অবৈতনিক শিক্ষা মানে শিক্ষা প্রত্যেকটা শিশুর অধিকার থাকবে, কিন্তু একদম
তাদের জন্য কোনো বেতন তারা দেবে না, তারা কোনো বেতন দেবে না, এবং শিক্ষাটা কিন্তু বাধ্যতামূলক হবে। এটা 21-এর কয়ে বলা হয়েছে, 21-এর ক পরে এসেছে, এটা পরে অ্যামেন্ড হয়ে অ্যাডিশন হয়েছে এই আর্টিকেলটা। এবার আমরা আসবো 22-এর ক। 22-এর কয়েতে কি বলা আছে? 22-এর কয়েতে বলা আছে কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার ও আটক হইতে হচ্ছে রক্ষণ দেওয়া আছে। আচ্ছা, একে কি বলা হয়েছে? 22-এর একে, গ্রেপ্তার করা হয়েছে এরূপ কোনো ব্যক্তিকে তার গ্রেপ্তারের কারণ যথাসম্ভব জানাতে হবে, তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ করার অধিকার তার রয়েছে এবং তারকে পরামর্শ করতে দিতে হবে। 22-এর 2 নম্বরে কি বলা হয়েছে? 22-এর 2 নম্বরে বলা হয়েছে গ্রেপ্তার করা কোনো ব্যক্তিকে আগামী 24 ঘন্টার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হচ্ছে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট তাকে উপস্থিত করতে হবে, এবং ম্যাজিস্ট্রেটের নিকট যদি উপস্থিত না করা হয়, একতরফাভাবে কোনো কর্তৃপক্ষ, পুলিশ, সিবিআই, ইডি, যে কোনো কর্তৃপক্ষ হোক না কেন, তারা একতরফাভাবে কোনো ব্যক্তিকে তাদের হেফাজতে রেখে দিতে পারবে না। এখন এটা 2 নম্বর। 3 নম্বরের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো কি কি? ব্যতিক্রমগুলো হচ্ছে কোনো কর্তৃপক্ষ, পুলিশ, সিবিআই, ইডি, তাদের ক্ষেত্রে হচ্ছে নিয়মটা আমি বলে দিলাম, নিয়মটা যে অ্যারেস্ট করা বা গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তাদেরকে হাজির করতে হবে সাধারণ ব্যক্তির ক্ষেত্রে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে যাকে অ্যারেস্ট করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে সে যদি বিদেশি শত্রু হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেই কর্তৃপক্ষের সেই বাধ্যবাধকতাটা আর থাকছে না সেক্ষেত্রে। তাহলে এটা 3-এর হচ্ছে ক। আর খটা কি? খ হচ্ছে এরূপ কোনো ব্যক্তির প্রতি যাহাকে নিবর্তনমূলক আটক বিধানকারী কোনো বিধি অনুযায়ী আটক করা বা গ্রেপ্তার করা হয়েছে সেক্ষেত্রে। নিবর্তনমূলক আটক মানে হলো প্রিভেন্টিভ অ্যারেস্ট। প্রিভেন্টিভ অ্যারেস্ট হচ্ছে হচ্ছে আমাদের কিছু আইন আছে, যে আইনে প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলা আছে, সেই অনুযায়ী যদি কর্তৃপক্ষ কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে, তাহলে গ্রেপ্তার করে, তাহলে তাদের ক্ষেত্রে সেই বাধ্যবাধকতাটা আর থাকছে না যে তাদেরকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে সেই ব্যক্তিকে হাজির করতে হবে। এবার এই 22-এর 4, 5, 6 এগুলোতে ওই প্রিভেন্টিভ অ্যারেস্ট কি, এই ম্যাটারটা একদম ডিটেলে বলা আছে। আমি কিন্তু এর মধ্যে যাচ্ছি না, যদি এর মধ্যে যাওয়া হয় এটা অনেকটা বড় হয়ে যাবে। তো এরপর আমরা আসছি শোষণ থেকে ত্রাণের অধিকার। শোষণ থেকে ত্রাণের অধিকার 23-এর 1 বলা আছে মানুষকে কি ক্রয় বিক্রয় করা যায় বা বলপূর্বক কারোর কাছ থেকে কি শ্রম নেওয়া যায়। 23-এর 1 বলছে কোনো মানুষকে ক্রয় বিক্রয় করা যায় না। অর্থাৎ ভারতবর্ষে মানুষ কিন্তু পণ্য নয়, কোনো মানুষকে টাকা দিয়ে কেনা যায় না, আবার কোনো মানুষকে টাকা দিয়ে বিক্রিও করা যায় না, ব্যাগার খাটানোও যায় না। ব্যাগার খাটানো মানে হচ্ছে কোনো ব্যক্তির থেকে আমি শ্রম নেব অর্থাৎ এবং তাকে পারিশ্রমিক দেব না, এটাকে বলে ব্যাগার খাটানো। কোনো ব্যক্তিকে ব্যাগার খাটাতেও আমরা পারবো না। আর কোনো ব্যক্তির থেকে যে ব্যক্তি আমি তাকে শ্রম দেওয়ার জন্য বলছি কিন্তু শ্রম দিতে সে রাজি নয়, অর্থাৎ তাকে সে হচ্ছে অ্যাকসেপ্ট করছে না এটা আমার প্রপোজালটা, তাহলে সেক্ষেত্রে তাকে আমি বলপূর্বক তার কাছ থেকে শ্রম আদায় করতে পারবো না, হচ্ছে এখানে 23-এর 1 নম্বর ধারা বলছে। তাহলে কি বলছে? মানুষকে ক্রয় বিক্রয় করা যাবে না, ব্যাগার খাটানো যাবে না, বিনা পারিশ্রমিকে কাউকে খাটানো যাবে না, আর কারুর কাছ থেকে জোর করে তার থেকে শ্রম আদায় করা যাবে না। এখন 23-এর 2 কি বলছে? এই অনুচ্ছেদে কোনো কিছুই রাজ্য কর্তৃক সার্বজনিক উদ্দেশ্যে বাধ্যতামূলক কর্ম আরোপণে অন্তরায় হইবে না, এবং এরূপ কর্ম আরোপ করিতে কাহারও প্রতি কেবল ধর্ম, প্রজাতি, জাতি, শ্রেণীর হেতুতে অথবা তন্মধ্যে কোনো একটি হেতুতে রাজ্য কোনো বিভেদ করবেন না। অর্থাৎ আমরা এই যে বলেছি 23-এর 1 যে বলেছি যে কারোর থেকে আমি বলপূর্বক শ্রম আদায় করতে পারবো না, অর্থাৎ কাউকে বললাম সে রাজি হলো না, তার কাছ থেকে আমি শ্রম আদায় করতে পারবো না। কিন্তু সরকার যদি মনে করে এরকম আইন তৈরি করতে পারে, সরকার ধরুন কোনো ম্যাস লেভেলে আমাদের দেশের জন্য প্রয়োজন যদি পড়ে, যে অনেক লোকের শ্রম একসঙ্গে প্রয়োজন পড়বে, সেই রকম আইন যদি সরকার বানায়, তাহলে বাধ্যতামূলক কর্ম সেক্ষেত্রে করতে হবে। এই রকম আইন যদি সরকার বানায়, তাহলে সেক্ষেত্রে সরকার এই ধরনের আইন বানাতে পারে। সেক্ষেত্রে সরকার বাধ্যতামূলক কর্ম কারুর থেকে নেওয়ার জন্য বা কাউকে করানোর জন্য আইন বানাতে পারবে, এবং সেক্ষেত্রে সরকার কিন্তু কোনো ধর্ম, প্রজাতি, জাতি, শ্রেণীর ভিত্তিতে কোনো
ভারতীয় নাগরিককে বিভেদ করবেন না, এইবারে সবার জন্য করবেন। যদি প্রয়োজন পড়ে কারুর থেকে মানে আমাদের দেশের জন্য কোনো কাজ করার বাধ্যতামূলক ভাবে, তাহলে আইন বানিয়ে সেটা কোনো সরকার করতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার। এবার 24-এ কি বলা আছে? 24-এ বলা আছে যে কারখানা ইত্যাদিতে শিশু নিয়োগ করা যাবে না। 14 বছর বয়সের কম কোনো শিশুকে কোনো কারখানায় কোনো খনিতে এই যে সমস্ত কাজ হচ্ছে সংকটজনক এবং ঝুঁকিপূর্ণ, সেই সমস্ত কাজে ব্যবহার করা যাবে না। 14 বছরের কম কোনো শিশুকে ব্যবহার করা যাবে না। তো আজকে আমরা 24 নম্বর পর্যন্ত আর্টিকেল দেখলাম। এর পরের দিন আমরা 25 নম্বর আর্টিকেলটা আমরা বলবো। 25 নম্বর আর্টিকেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 25 নম্বর আর্টিকেলটা হচ্ছে ধর্ম স্বাধীনতার অধিকার। এই ধর্ম স্বাধীনতার অধিকারের ব্যাপারে আপনারা মিডিয়াতে, ইউটিউবে এবং অনেক জায়গায় আপনারা শুনে থাকবেন এই ধর্ম স্বাধীনতার অধিকার, ধর্ম সম্বন্ধে মানুষের কি কি অধিকার রয়েছে। এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। নমস্কার, আমি অ্যাডভোকেট সুদীপ্ত দাস।